নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। বেশ কিছুটা যান্ত্রিক সমস্যায় রয়েছে এখনো পর্যন্ত, সেই জন্য প্রতিবেদনে খুব বেশি নিয়মিত হতে পারছি না। তবু চেষ্টা করছি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ স্থাপন করবার। যাই হোক, অতি কষ্টে অন্য একটা বিষয় নিয়ে প্রতিবেদন করতে আসছি। আপনারা শিরোনাম দেখেই বুঝেছেন আজকের দেশ পত্রিকা আয়োজিত একটা বিতর্ক সভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাদের রাজ্য সম্পাদক, পূর্বতন মুখপাত্র, বর্তমানে তৃণমূল নেতা কুণাল ঘোষ। আরো অনেকে ছিলেন, বাবুল সুপ্রিয় ছিলেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সোশ্যাল সমাজের সুশীল সমাজেরও কেউ কেউ ছিলেন। কবি সুবোধ সরকারকে দেখলাম, আরো অনেকে ছিলেন। প্রত্যেকে যার যার মতো বক্তব্য রাখেন। কুণাল ঘোষ যখন বক্তব্য রাখতে ওঠেন, যে মোশন, সেই মোশনের ওপরে, অর্থাৎ সেদিনকার যা বিতর্ক সভার বিষয়, সেই বিষয়ে যখন বক্তব্য রাখতে ওঠেন, তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজ্য সরকারকে সমর্থন করে, রাজ্য সরকারের বিভিন্ন ক্রিয়াকলাপ তাকে সমর্থন করে বক্তব্য রাখতে শুরু করেন এবং বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে তার বক্তব্যে। ওই শাহজাহান প্রসঙ্গ, সন্দেশখালী থেকে শুরু করে দুর্নীতি নিয়ে সিপিএম কেন কথা বলবে, বিজেপি কেন কথা বলবে, যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দুর্নীতি করে বেড়াচ্ছে, তৃণমূল সিপিএম এ রাজ্যে 34 বছরে ব্যাপক দুর্নীতি করেছে, তারাও এখন কেরলে অন্যান্য জায়গাতে দুর্নীতি করে বেড়াচ্ছে। সেই সমস্ত প্রসঙ্গ টেনে কার্যত এই যে এ রাজ্যের যেসব যাবতীয় দুর্নীতি অপকর্ম, সেগুলোকে চাপা দেবার চেষ্টা করেন এবং শাহজাহান এর যে ঘটনা সন্দেশখালী, সেই প্রসঙ্গকে চাপা দেওয়ার জন্য তিনি বহু বহু আগের পুরনো সেই রশিদ খানের একটা প্রসঙ্গ টেনে আনেন এবং বোমা বিস্ফোরণের একটা ঘটনা উদাহরণ টেনে আনেন। আর সেই একই প্রসঙ্গ ধরে তপন শুকুর বলুন, মজিদ মাস্টার বলুন, এরকম আরো বেশ কিছু কিছু প্রসঙ্গ টেনে আনেন। স্বাভাবিকভাবেই উপস্থিত যারা জনতা, তাদের ক্ষোভের মুখে পড়তে হয় কুণাল ঘোষকে। তারা দর্শক আসন থেকেই কুণাল ঘোষকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিতে থাকেন, বিভিন্নভাবে বাধা দিতে থাকেন এবং একটা সময় আস্তে আস্তে উত্তর দিতে দিতে কুণাল ঘোষ তাদের থামাবার চেষ্টা করেন এবং ওই বিতর্ক সভার যিনি সঞ্চালক ডক্টর কুণাল সরকার, তিনিও বিভিন্নভাবে উপস্থিত দর্শক শ্রোতাদের থামাবার চেষ্টা করেন। কিন্তু কুণাল ঘোষের ওই একের পর এক কার্যত অপ্রাসঙ্গিক কথা ওই সভাতে, অরাজনৈতিক কথা এবং কি বলবো, বর্তমানের যে এত কিছু ঘটনা, এই ঘটনাগুলোকে আড়াল করার একটা চেষ্টা, প্রয়াস, তাকে কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারছিলেন না এবং বিভিন্নভাবে তিনি চাপা দেওয়ার চেষ্টা করছিলেন। তখন দর্শক মণ্ডলী তাকে বিভিন্ন প্রশ্নও করেন, যদিও তিনি বলেন যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেব, কিন্তু তাকে আর বলতে কার্যত দেয়নি সাধারণ মানুষ। এখানকার প্রবলভাবে বাধা আসতে থাকে। যতই সমস্ত দলের নেতারা যারা ওখানে উপস্থিত ছিলেন অতিথি হিসাবে, তারা বলেন যে আপনারা বক্তব্য শেষ করতে দিন, তারপর প্রশ্ন করবেন, কিন্তু না, মানুষ কিন্তু তাকে আর কার্যত বলতে দেননি। একটা সময় তো কোট আনকোট চোর কুণাল বলে ওঠেন। আমি বলছি না, ওরা বলেছে, আপনাদের ভিডিও দেখাবো, একটা সময় চোর কুণাল বলে ওঠেন। যাই হোক, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করেন থামাবার, কিন্তু তিনি আবার বক্তৃতা করতে করতে একটা সময় বলে ওঠেন, এইসব ভাড়াটে লোককে কোথা থেকে নিয়ে আসেন। ব্যাস, আগুনে ঘৃতাহুতি পড়ে। তখন সবাই সামনে চলে এসে কার্যত একদম খণ্ডযুদ্ধের আকার নেয় এবং মারামারিটাই বাকি ছিল। মুখে কিন্তু ওনাকে যাচ্ছে তাই, যার পরনাই প্রত্যেকে যার যার মতো করে বলে নিয়েছেন। তারপরে তিনি যে যে প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলোকে ধরে ধরে পরপর পরপর উত্তর দিয়েছেন সিপিআইএম এর পক্ষে শতরূপ ঘোষ। তিনিও বেশ মজার কৌশল করে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, খুব সুন্দর জবাব দিয়েছেন। একটু লম্বা ভিডিও, আপনারা শেষ পর্যন্ত দেখবেন কুণাল ঘোষ এবং ওই শতরূপ ঘোষের বক্তব্য। ঘষে ঘষে ফের একবার ঘষাঘষি লেগেছিল, তবে বেশ ইন্টারেস্টিং। দেশ পত্রিকার বিতর্ক সভা জমে উঠেছিল, বেশ ভালোই জমে উঠেছিল। তবে জনগণ খেপে গেলে, ওই যে একটা সিনেমার ডায়লগ আছে না, যে পাবলিকের মার কেওড়া তলা পার, ওই কোথায় বিতর্ক সভা আর কোথায় কি, পরপর পরপর বানিয়ে গুছিয়ে সাজিয়ে মিথ্যে বলে মানুষকে যদি টুপি পরাবার চেষ্টা করেন, আর মানুষ আর কিন্তু শুনবেন না, মানুষ আর কিন্তু শুনবেন না। এবং সেই জন্য ওরকম একটা গুরুত্বপূর্ণ এবং সম্ভ্রান্ত বিচার, যে বিতর্ক সভা, সেই বিতর্ক সভাতেও মানুষের ধৈর্যের বাঁধ কার্যত ভাঙলো। আর কুণাল ঘোষ, তিনি শিক্ষা নেবেন কিনা জানি না। এর আগেও খুব বিভিন্ন টিভি চ্যানেলের বিতর্ক সভায়, এবিপির বিতর্ক সভায় অত্যন্ত বাজে কথা বলেছিলেন। সন্দেশখালীর ওই মায়েরা যারা এসেছিলেন সেই বিতর্ক সভাতে, সেদিন কুণাল ঘোষ কার্যত তাদেরও ভাড়াটে বলেছিলেন। দেখুন, শতরূপ ভালো জবাব দিয়েছেন,
কুণাল ঘোষের বক্তব্যের পরে তিনি বক্তব্য রাখতে গিয়ে। গোটা বিষয়টা জানতে গেলে আপনাদের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা একটু দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। বেশ জমজমাট, আশা করি ভালো লাগবে। আর শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে, ত্রুটি কাটিয়ে উঠবার চেষ্টা করছি, নিয়মিত হওয়ার চেষ্টা করছি। আপাতত দেখুন, একটু কষ্ট করেই দেখুন, আপনারা শুনুন। আমি নিশ্চিতভাবে মনে করি রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কিছু ভুলভ্রান্তি আছে, কিন্তু মনে রাখবেন এর আগের জমানায় কম্পিউটার, ডিজিটাল ব্যবস্থা, ফেসবুক, মোবাইলে ক্যামেরা এগুলো কিছুই ছিল না। ফলে আজকে তুলনামূলকভাবে যত তাড়াতাড়ি কোনো তিলকে তাল বানানো হয় বা কোনো ঘটনা ঘটলেও জানাজানি হয়, সেটা আগের জমানাকে ফেস করতে হয়নি। ফলে এক বাক্যে দাঁড়িয়ে একটা সরকারকে বা একটা দলকে যদি এইভাবে আক্রমণ করা হয়, তাহলে সেটা তুলনার দাবি রাখে। আমি সেই তুলনাটা জনতার দরবারে নিশ্চিতভাবে পেশ করার অধিকার আমার আছে, কারণ আমি সেই পক্ষের বক্তা। ফলে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য আমি রেখেছি। আর আপনারা যদি বলেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিশ্চয়ই পরে বলবেন। আমি এই যেভাবে নির্দিষ্টভাবে শুধুমাত্র এই একটা সময় ধরে একটা সরকারকে বা একটা দলকে আজকের রাজনীতিকে কলুষিত বলা হচ্ছে। আর বুদ্ধদেব ভট্টাচার্য চোরেদের মন্ত্রিসভায় থাকবো না বলে ইস্তফা দিয়ে চলে গেছিলেন। বিনয় চৌধুরী বলেছিলেন ঠিকাদারদের জমানা শুরু হয়ে গেছে। বেঙ্গল ল্যান্ড ট্রাম্প কেলেঙ্কারি, ট্রেজারি কেলেঙ্কারি থেকে শুরু করে, লোহাচুর কেলেঙ্কারি থেকে শুরু করে একের পর এক কেলেঙ্কারি সিপিএম সরকার করে গেছে। তখন ডিজিটালাইজেশন ছিল না, ফলে তাদের ফাইল পত্র, কাগজপত্র সমস্যা আছে সেগুলোর, কিন্তু তা বলে অপরাধগুলো হয়নি সেটা তো হতে পারে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই সরকারের জমানায় যে যা ভুল হয়েছে, যে অন্যায় হয়েছে, দোষীরা উচ্ছন্নে যাক, শাস্তি পাক। কিন্তু তুলনামূলকভাবে আগের সরকারের থেকে এই সরকারের জমানা উন্নয়নের দিক থেকে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বঞ্চনার বিরুদ্ধে লড়াই, সেই জায়গায় দাঁড়িয়ে এবং অন্য রাজ্যের বিজেপির থেকে অনেক ভালো সরকার চলছে। আমি প্রস্তাবের তীব্র বিরোধিতা করি। প্লিজ শান্ত হয়ে বসুন। এটা বিতর্ক সভা, প্রত্যেকে তার মতামত দেবে, আমরা উত্তর দেব, আপনারা প্রয়োজনে প্রশ্ন করবেন, কিন্তু কথাটা বিতর্কটা হতে দিন। আমি অনুরোধ করছি সবাইকে, প্লিজ আপনারা বসুন। আপনি ওনাকে ওনার কথা বলতে দিন, আবার প্রশ্নোত্তর হবে, উল্টো দিক থেকে বলার সুযোগ থাকবে। আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনারা প্লিজ বসুন। আমরা এই বিতর্ক সভার যে গুরুত্ব, যে ঐতিহ্য, সেটা বজায় রেখে বিতর্কটা শেষ করতে চাই। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আপনারা প্লিজ বসুন, অন্তত আমাদের সবার কথা ভেবে আপনারা বসুন। আমরা বিতর্ক সভাটা শেষ করতে চাই। দেখুন, আমি একটা কাইন্ডলি একটুখানি শান্ত হয়ে একটা যদি কথা শোনেন, একটুখানি অনুরোধ করছি, একটা কথা যদি শোনেন দাদা। ওখানে আরে ঠিক আছে। দেখুন, এখানে একটা বিতর্ক সভা হচ্ছে, আমরা চারজন ওইদিকে চারজন এদিকে বসে আছি, আমরা একে অপরের বিপরীত কথা বলবো বলেই এটা একটা বিতর্ক সভা। আপনারা সেই জন্যই শুনতে এসেছেন। কুণাল ঘোষ যেটা বলছেন, আপনারা কি কেউ এটা আশা করেছিলেন যে আমি তৃণমূলের পক্ষে বলবো বা উনি সিপিএম এর পক্ষে বলবেন? আমি আমার মতো করে আমার কথা বলেছি, উনি ওনার মতো করে ওনার কথা বলছেন। না, ওটা ঠিক আছে, সেটা খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু আমি অনুরোধ করছি আপনাদেরকে, আমার তো ওনার বলার কোনো কারণ নেই, কিন্তু দেখুন আপনারা সবাই বাংলায় যাতে দুর্নীতি না হয়, বাংলার একটা যে স্বচ্ছতার কালচার, তা নিয়ে আমরা সবাই গর্বিত। যেমন বাংলার যে একটা আলোচনা, তর্ক বিতর্ক, ডিসকোর্সের কালচার, তাই নিয়েও তো আমাদের একটা গর্ব আছে। এখানে একটা বিতর্ক সভা যদি আমাদের অসহিষ্ণুতার জন্য মাঝপথে বন্ধ হয়ে যায়, তাহলে সেটাও কি আমাদের সামগ্রিক গৌরবের জন্য খুব ভালো হবে? এটা ঠিক না। উনি ওনার কথাটা বলছেন, ওনার কথা 100টা উত্তর দেওয়ার সুযোগ রয়েছে, আমাদের কথাটাও উনি উত্তর দিচ্ছেন, কিন্তু এই অসহিষ্ণুতার জন্য একটা আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুব লজ্জাজনক হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে বসে পড়ুন, যেভাবে আলোচনাটা চলছিল আলোচনাটা সুষ্ঠুভাবে শেষ হোক। ওনাকে ওনার কথা বলতে দিন, আমরা উত্তর দেব।
আপনারা আমাদের পাশে না থাকলে বিতর্ক সভা শেষ হয় না। প্রত্যেকে অনুরোধ করছি। এবং প্রথম কথা হচ্ছে বাবুলদা দল বদল সম্পর্কে একটা অত্যন্ত সিম্পলিফাইড একটা কথা বললো। গ্রামের যে মানুষ পতাকা পাল্টাচ্ছেন, অন্য দলকে সমর্থন করছেন, তিনি ইলেক্টেড এমএলএ বা এমপি নন, যিনি বিধানসভার ভেতর নিজের পরিচয় দিচ্ছেন যে আমি অমুক দলের এমএলএ, আর বাইরে এসে বলছে আমি তমুক দলের নেতা। সুতরাং বাবুলদাকে আমি সম্মান করি, অ্যাপ্রিসিয়েট করি। বাবুলদা যখন দল পাল্টেছে নিজের এমপিশিপটাকে ছেড়ে পাল্টেছে, কিন্তু সেই উদাহরণ যদি তৃণমূলের বাকিরা সেট করতো তাহলে আজকে এই প্রসঙ্গ কোটাই আসতো না। এই সমর্থকের দলবদলের সঙ্গে একটা ইলেক্টেড মেম্বার ধান্দাবাজিকে এক করা যাবে না। দ্বিতীয় কথা আপনাদেরকে বলি, আপনাদেরকে কয়েকজনকে ভাড়াটে বলেছেন বলে রাগ করবেন না, এনারা সন্দেশখালী ধর্ষিতাদেরকেও ভাড়াটে বলেছিলেন। হওয়ার সময় কতগুলো উদাহরণ দিলেন, কম্পিউটার, ইংলিশ তুলে দেওয়া ইত্যাদি ইত্যাদি। দেখুন, এগুলোকে নিয়ে 100টা বিতর্ক হতে পারে, উনি কতগুলো কথা বলতে পারেন, পাল্টা 1 কোটি চুক্তি আমি দিতে পারি। কিন্তু ঘটনাটা হচ্ছে কম্পিউটার কি তুলে দেওয়া বা আটকানো হয়েছিল টাইপরাইটার কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে? তা তো নয়। নন্দীগ্রামের কথা ওখানে বললেন ইন্দ্রনীল বাবু। নন্দীগ্রাম নিয়ে, সিঙ্গুর নিয়ে সরকার মনে করেছিল কারখানা হওয়ার দরকার আছে, মানুষ সেটা চাননি, মানুষ রায় দিয়েছেন, আমরা হেরে গেছি, আমরা মেনে নিয়েছি। কিন্তু কোন সিঙ্গুরের মানুষ, নন্দীগ্রামের মানুষ এটা মনে করেন যে সিঙ্গুরে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ হয়েছিল বিগত বছরের মেয়ের নামে বেআইনি জমি তৈরি হবে বলে, নিরুপম সেনের মেয়ের নামে সম্পত্তি তৈরি হবে বলে? সিঙ্গুরে নন্দীগ্রামে বামফ্রন্ট কারখানা করতে চেয়েছিল, ওখানে সিপিএম এর পার্টি অফিসে রাত্রিবেলা মহিলাদেরকে ডেকে এনে 3 দিন পরে ফেরত পাঠানো হবে বলে? কেউ এটা মনে করেন আপনারা? নন্দীগ্রামের সঙ্গে তুলনা করছেন আজকের এই চুরি। দেখুন, আমি বলছি, কুণাল ঘোষ অনেকগুলো কথা বললেন, এই সাইবাড়ি, মুজিব মাস্টার, ওষুধের এসএসকেএম এর ওনার বাবার কথা বললেন যখন উনি দায়িত্বে ছিলেন, রশিদ খান ইত্যাদি ইত্যাদি। সুতরাং দেখুন, কত বড় একটা দুর্নীতি চিন্তা করুন। এতগুলো দুর্নীতি থাকার সত্ত্বেও, মরিচাপি ইত্যাদি ইত্যাদি, এতগুলো দুর্নীতির পরে আজকে 13 বছর গভর্নমেন্ট চালিয়ে এদের কাউকে গ্রেপ্তার না করে কুণাল ঘোষকে গ্রেপ্তার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মমতা ব্যানার্জি সিপিএম এর কাছ থেকে কত টাকা খেয়েছে আপনারা চিন্তা করুন। সিপিএম এর কাছ থেকে টাকা খেয়ে সিপিএম এর ছোটদেরকে না ধরে তৃণমূলের একটা স্বর্গের দূর শিশুকে ধরলো। এটা দুর্নীতি নয়? আপনি বললেন কেরালায় আমরা যাদের বিরোধী, আমরা পশ্চিমবাংলায় তাদের সঙ্গে, এরকম হয় তাদের অনেক সময় প্রিজন ভ্যানের ভেতর যায় বিরোধী, প্রিজন ভ্যান থেকে বেরিয়েছে আমি তার সঙ্গে, এগুলো হয়। কিন্তু আমি এই ব্যঙ্গ বিদ্রুপ ছেড়ে আমি আপনাদেরকে একটা কথা বলছি। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। কে যেভাবে মারা গেলেন, কলকাতায় একটা অনুষ্ঠান করতে এসে বাবুলদা একজন সিঙ্গার, বাবুলদার কলিগ মারা গেলেন। কেন মারা গেলেন? মানে ডেফিনেটলি আমি বলবো না যে ওই একটা মাত্র কারণ, কিন্তু আমরা পরবর্তীকালে খবরের কাগজে রিপোর্টে যা পড়লাম, ওনার একটা হার্ট ব্লকেজ ছিল, উনি আগে থেকে সেটা জানতেন না, সচেতন হওয়া দরকার ছিল। খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু এইটা ঘটনা যেটা বেরোলো, নজরুল মঞ্চে 2500 ক্যাপাসিটি, 7,500 লোককে একটা কলেজ ফেস্টের টিকিট বিক্রি করে ওখানে তৃণমূল ছাত্র পরিষদ ঢুকিয়েছে, একটা গ্যাস চেম্বার বানিয়েছে অডিটোরিয়াম। আমি কথাটা আপনাদেরকে কেন বলছি, কেকের মৃত্যুর জন্য নয় শুধুমাত্র। চিন্তা করুন, একটা 40-45, আমি কোনো দুর্নীতিকেই ছোট করছি না, জাস্টিফাই করছি না, এই বয়সের একজন মানুষ, যেটা তাদের কিছু ক্ষেত্রে দুর্নীতি দেখতে আমরা অভ্যস্ত। একটা 17 বছরের ছেলে, যেটা 18 বছরের ছেলে, যে কলেজে তৃণমূল ছাত্র পরিষদ করে, ওই বয়সে শিখে গেছে কিভাবে একটা কলেজ ফেস্টে জাল টিকিট ছাপিয়ে ব্ল্যাক করতে হয়, সেটাকে 2000 টাকা 2500 টাকায়। আমি বলছি, আমি যখন এসএফআই করতাম, আমার সঙ্গে যারা এসএফআই করতো সবাই তো সিপিএম এর নেতা হয়নি। এই আমি দেখেছি বাবুদা কতক্ষণ বলেছে, আপনি ঘন্টা বাজান, 10 ঘন্টা বাজান, কিন্তু আমাকে তার চেয়ে কম সময় দিলে হবে না। আমি যখন এসএফআই করতাম, আমার সঙ্গে যারা আমার সহকর্মী ছিলেন সবাই তো সিপিএম এর নেতা হননি, সক্রিয় রাজনীতি করছেন না। কৌশল যখন ছাত্র পরিষদ করতো, কি অন্য কেউ যখন অন্য রাজনীতি করতো, যারাই সেই সময় ছাত্র আন্দোলন করেছেন, বড় হয়ে সবাই রাজনৈতিক নেতা হয়েছেন এমন নয়। তাদের মধ্যে কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ সাংবাদিক হয়েছে, কেউ ব্যাংকে চাকরি করে, কেউ ব্যবসা করে নিজের। আমি বলছি, 17-18 বছর বয়সের ছেলেদেরকে যদি চুরি করা শিখিয়ে দেয় একটা পলিটিক্যাল সিস্টেম, একটি ছেলেকে কি একটি মেয়েকে, আপনি চিন্তা করুন 5 বছর পরে, 7 বছর পরে এই ছেলেটি, এই মেয়েটি তো সমাজের আরো বিভিন্ন জায়গায় অকুপাই করে থাকবে। এই সমাজটা কেমন সমাজ তৈরি হচ্ছে? দুর্নীতি শুধুমাত্র রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে, নবান্নের রাইটার্স বিল্ডিংয়ে সীমাবদ্ধ থাকবে। দুর্নীতি সমাজের একটা জায়গা ছাড়ছে না এরা, যেখানে কিনা যে জায়গাটাকে খালি পলিউট করছে তাই নয়, পলিউটেড ব্লাড যে জায়গাটাকে এরা না ঢোকাচ্ছে। একটা উর্দুতে একটা শের আছে, আমি ওটা বলি আমার কথা শেষ করছি, যে লম্হনে কথা কি সদিও নে সাজা পাই। এরা এসে কয়েক বছরে যা পাপ করলো, বাঙালিকে কয়েক শতাব্দীটা প্রায়শ্চিত্ত করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের বিতর্ক সভা দেখালাম অনেকটা বড় অংশ। শিক্ষা নেবেন কিনা আমি জানি না, তবে ওই শতরূপ যখন বক্তব্য রাখছিল তিনিও বোধহয় বলছিলেন আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে, বলছিলেন বোধহয় সেরকম কিছু একটা সঞ্চালককে। শতরূপ যখন কথাগুলো বলছিলেন, উপস্থিত যারা দর্শক শ্রোতা তাদের করতালি আপনারা শুনতে পেলেন তো? সবাই কি সিপিএম এর লোক? সবাই কি ভাড়াটে কুণাল ঘোষের কথা অনুযায়ী? তাহলে তারা কেন এইভাবে রেসপন্স করছিলেন?
রাজ্যের বর্তমান শাসক দলের কথা সাধারণ মানুষ শুনতে চান না, বিশেষ করে এই ভদ্রলোকের মুখ থেকে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। আবার বলছি, একটু যান্ত্রিক সমস্যায় রয়েছি, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি খুব দ্রুত। একটু অনিয়মিত হলেও আপনারা মানিয়ে নেবেন আশা করব। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।